অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশন মেকানিজম বেশ ভয় লাগে নাকি? পারা যায় না, পারা যাবে। আমি আজকে তোমাদেরকে রিয়াকশন মেকানিজম কত রকমের হয়, সাবস্টিটিউশন, এলিমিনেশন, অ্যাডিশন, রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো বলতে আসিনি। আমি আজকে এসেছি তোমাদেরকে চারটে প্যাটার্ন শেখাতে। যে চারটে প্যাটার্ন যদি তোমরা একবার শিখে যাও, যে চারটে প্যাটার্ন কখন ইউজ করতে হবে সেটা যদি তোমরা একবার বুঝে যাও, কেন ইউজ করতে হবে সেটা যদি তোমরা একবার বুঝে যাও, তাহলে অর্গানিক কেমিস্ট্রির যত রিয়াকশন মেকানিজম আছে সবগুলো তোমরা নিজে থেকেই করে আসতে পারবে। সেখানে তোমাকে কোনো কিছু সাহায্য নিতে হবে না, কোনো বইও দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না। জাস্ট চারটে প্যাটার্ন আর পুরো অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশন মেকানিজম তোমার হাতের মুঠোয়। ওকে, আমি সৌভিক স্যার, কেমিক দাদার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশন মেকানিজমের সেই চারটে প্যাটার্ন আমরা জানবো। যে চারটে প্যাটার্ন জানার পরে আমাদের আর অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশন মেকানিজম নিয়ে ভয় তো ছেড়ে দাও, তোমরা অন্য মানুষকে শেখাবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেখাতে পারবে। সেই জায়গায় আজকে পৌঁছে যাবো আমরা। ভিডিওটা খুবই ছোট এবং সংক্ষিপ্ত, কাজেই ভিডিওটা সবাই শেষ অবধি দেখবে এবং এই চারটে প্যাটার্নকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে আর এই চারটে প্যাটার্নকে মনে রাখার চেষ্টা করবে। জাস্ট মেমোরাইজ ইট। চারটে প্যাটার্নকে যদি তোমরা মনে রাখতে পারো, অর্গানিক কেমিস্ট্রির অনেক অনেক রিয়াকশন মেকানিজম তোমরা নিজেরাই করে নিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো এই চারটে প্যাটার্ন কি সেটা একটু জেনে নিই। ফার্স্ট প্যাটার্ন হচ্ছে প্রোটন ট্রান্সফার, সেকেন্ড প্যাটার্ন হচ্ছে ডিসোসিয়েশন, থার্ড হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক, আর ফোর্থ হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এই প্রোটন ট্রান্সফার, ডিসোসিয়েশন, নিউক্লিওফিলিক অ্যাটাক আর রিঅ্যারেঞ্জমেন্ট, এই চারটে জিনিস যদি আমরা বুঝে যাই, একদম টাক 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 করে যে কোনো অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম কিন্তু আমরা করে আসতে পারবো। যেই মেন্স অ্যাডভান্সের কোশ্চেনগুলোতে কিন্তু আমাদের মেকানিজম করেই অ্যান্সারটা বের করতে হয়, না হলে এরকম অনেক প্রশ্ন এখন আসছে। অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন লেভেল কিন্তু যথেষ্ট বেড়ে গেছে, কাজেই নিটের পরীক্ষাতেও কিন্তু এখন ওরকম দিচ্ছে আমি যা দেখছি। তো তোমরা এই চারটে প্যাটার্ন ভালো করে শিখে নাও, এই চারটে প্যাটার্ন ভালো করে মনে রেখে দাও, তাহলে দেখবে কোনো অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজম করতে গিয়ে তোমাদের আটকাচ্ছে না। জাস্ট মেমোরাইজ ইট। ওকে, চলো। তো আমাদের ফার্স্ট প্যাটার্ন যেটা, সেটা হলো প্রোটন ট্রান্সফার। তো প্রোটন ট্রান্সফারকে অ্যাকচুয়ালি তোমরা এভাবে মনে রাখবে যে এটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। প্রোটন ট্রান্সফারকে তোমরা অ্যাকচুয়ালি মনে রাখবে যে এটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। অ্যাসিড বেস রিঅ্যাকশনে কি হয়, একজন প্রোটন ডোনার হয়, একজন প্রোটন অ্যাকসেপ্টার হয়। যে প্রোটন ডোনেট করে তাকে ব্রনস্টেড অ্যাসিড বলে, যে প্রোটন অ্যাকসেপ্ট করে তাকে ব্রনস্টেড বেস বলে। ওকে, তো ধরো এখানে আমার একটা বেস আছে আর এখানে আমার একটা অ্যাসিড আছে HCl। তো বেসের কাছে লোন পেয়ার্স আছে, তাই না? বেসের কাছে লোন পেয়ার্স আছে, তো সেই লোন পেয়ার্স গুলো প্রোটন অ্যাকসেপ্ট করতে হেল্প করবে। আর এইখানে দেখো, ধরো আমার কাছে একটা HCl অ্যাসিড আছে, তো এইখানে যদি আমরা এর বন্ডিংটা ভাবি, তো এখানে হাইড্রোজেন ক্লোরিনের সাথে বন্ড আছে, যেখানে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। ভালো করে বোঝো কিন্তু, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। তাহলে এই বন্ডের ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে শিফট হবে এবং হাইড্রোজেনের একটা পার্শিয়াল পজিটিভ চার্জ আর ক্লোরিনের মাথায় একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে। ছোটবেলা থেকে তোমরা এটাই পড়ে আসছো, কারণ এটা পোলার কোভ্যালেন্ট বন্ড, তাই না? এইবারে এই যে বেসটা আছে, এই বেসটা কি করবে, এই বেসটা এইখান থেকে ইলেকট্রন পেয়ারটা হাইড্রোজেনের কাছে, হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করার জন্য, হাইড্রোজেনকে আনার জন্য, প্রোটন ট্রান্সফার করার জন্য ইউজ করবে। আর হাইড্রোজেন অ্যাজ কি হয়ে বেরোবে, প্রোটন হয়ে বেরোবে। প্রোটন মানে সেটা সবসময় H+, আর H+ মানে সে কোনো ইলেকট্রন নেবে না, সে কোনো ইলেকট্রন নেবে না। তার মানে এই যে বন্ডের দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন দুটো ক্লোরিনের মাথায় চলে যাবে। এই ইলেকট্রন দুটো কোথায় চলে যাবে? ক্লোরিনের মাথায় চলে যাবে। তাহলে এখানে কি হলো ভালো করে দেখো, এখানে B এর সাথে H+ জুড়ে গেল, আর এখানে Cl এর কাছে নিজের তো 6টা ইলেকট্রন ছিল এই আউটার মোস্ট শেলে, প্লাস এই দুটো ইলেকট্রন আরো চলে এলো, তাহলে হাইড্রোজেনের একটা এক্সট্রা ইলেকট্রন, তাই এখানে Cl-। এই হলো প্রোটন ট্রান্সফারের একটা বেসিক গল্প, যেখানে একটা বেস বা একটা লোন পেয়ার বা একটা ইলেকট্রন রিচ স্পিসিস হাইড্রোজেনকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করবে। কোথা থেকে? যেখান থেকে হাইড্রোজেনটা বেরোতে পারবে। ওকে, বেশ, এটা একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো এরকম আমার একটা মলিকিউল আছে যেখানে অক্সিজেন হ্যাজ লোন পেয়ার্স। তো অক্সিজেনের লোন পেয়ার এখানে কি করবে? প্রোটন অ্যাকসেপ্ট করবে।
তাহলে অক্সিজেনের লোন পেয়ার যদি প্রোটন অ্যাকসেপ্ট করে তাহলে এই লোন পেয়ারটা এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে এবং এই বন্ডের যে ইলেকট্রন দুটো এরা ক্লোরিনের মাথায় চলে যাবে। এই লোন পেয়ারটা হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে, বন্ডের লোন ইলেকট্রন দুটো ক্লোরিনের মাথায় চলে যাবে। তাহলে এখানে কি তৈরি করবে ভেবে দেখো, তাহলে এখানে এখানে ও এই একটা হাইড্রোজেন তো ছিলই, তার সাথে আরো একটা হাইড্রোজেন আছে, তাহলে এই এক্সট্রা হাইড্রোজেন আসার জন্য এখানে একটা প্লাস চার্জ চলে আসবে, প্লাস এখানে Cl অলরেডি এর কাছে তিনটে লোন পেয়ার ছিল, আরো একটা এক্সট্রা এসে গেল, ওই জন্য এখানে একটা মাইনাস চার্জ চলে আসবে। এটাই করেছি, যা এখানে শিখলাম এখানেই করলাম, এটা কিন্তু অর্গানিক রিয়াকশনে আমরা করেই থাকি। ভেবে দেখো, প্রোটন অ্যাকসেপ্ট করলো, এখানে এরকম H2O প্লাস আর এখানে Cl মাইনাস হলো। ওকে, এইবার ভাবো ধরো আমার কাছে লোন পেয়ারের স্পিসিস নেই, তাহলে লোন পেয়ারের স্পিসিস থাকা মানেই যে সবসময় না থাকলেই যে প্রোটন ট্রান্সফার করতে পারবে না এমন কিন্তু নয়। ধরো তোমার কাছে পাই বন্ড আছে, তাহলে এই প্রোটন ট্রান্সফার করার জন্য দুটো জিনিসের দরকার। ফার্স্ট হচ্ছে এক লোন পেয়ারের দরকার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায়, আর সেকেন্ড হচ্ছে পাই বন্ডের দরকার। প্রোটন ট্রান্সফার করার জন্য পাই বন্ডের, লোন পেয়ার আর পাই বন্ডের দরকার। তাহলে এখানে আমার একটা পাই বন্ড আছে, তো এই পাই বন্ডটা ইলেকট্রন রিচ, তাই না? ইলেকট্রন তো পাই বন্ড ইলেকট্রন রিচ, তো এই পাই বন্ডটা কি করছে, এই পাই বন্ডটা ধরো ঘুরে গিয়ে এই প্রোটনকে অ্যাকসেপ্ট করছে, এইখানের যে ইলেকট্রন দুটো হাইড্রোজেন ব্রোমিনের মাথায় শিফট করিয়ে দিচ্ছে, কারণ ও অ্যাজ এ H প্লাস যাবে। ভালো করে বোঝো, ও অ্যাজ এ H প্লাস যাবে। এইবারে এইখানে তো ব্রোমিন মাইনাস Br মাইনাস ক্রিয়েট হয়ে গেল, সেটা তো আমরা সবাই বুঝতেই পারছি, কোনো অসুবিধা নেই, Br মাইনাস ক্রিয়েট হয়ে গেল। কিন্তু ভালো করে ভেবে দেখো, এই যে পাই বন্ডটা ছিল এটা তো এই কার্বনটা আর এই কার্বনটা, এই দুটো কার্বনের ইলেকট্রনই ছিল, ইয়েস অর নো? এই দুটো কার্বনেরই তো ইলেকট্রন ছিল, তাহলে এই পাই বন্ডের কন্ট্রিবিউশনটা দুটো কার্বনেরই ছিল। এইবারে আমরা বলছি প্রোটন এইচটা আসবে, তো এইচটা যেখানে আসবে, এইচটা তাহলে স্যার কোথায় আসবে? এই কার্বনে আসবে না এই কার্বনে আসবে? তাহলে এবার দুটো সিনারিওই আমরা একটু এঁকে দেখি, তাই না? ধরো যদি এই কার্বনে এলো, লেফট কার্বনে এলো, তাহলে সিনারিওটা কিরকম হবে? তাহলে সিনারিওটা এরকম হবে, লেফট কার্বনে হাইড্রোজেন এসছে, তাহলে হাইড্রোজেনটাকে এখানে দিয়ে দাও, আর তাহলে এই কার্বনে প্লাস চার্জটা চলে আসবে। আর যদি রাইট কার্বনে আসে, তাহলে রাইট কার্বনে যদি আসে তাহলে সিনারিওটা কিরকম হবে? তাহলে রাইট কার্বনে এখানে হাইড্রোজেনটা দিয়ে দাও, তাহলে এখানে প্লাস চার্জটা চলে আসবে। কোনো না কোনো একটা কার্বনের মাথায় তো প্লাস চার্জ আসবেই, কারণ কার্বন তো নিজের ইলেকট্রনটা H প্লাসকে ডোনেট করে দিয়েছে, সেখানে হাইড্রোজেনের সাথে বন্ড বানিয়ে নিয়েছে। কারণ H প্লাস যখন আসছিল, ও তো অ্যাজ এ H প্লাস এসছিল, ওর কাছে তো কোনো ইলেকট্রন ছিল না, তো ওর সাথে কার্বনের বন্ড বানানোর জন্য দুটো ইলেকট্রন কার্বনকেই দিতে হবে, সেই দুটো ইলেকট্রন তো এই পাই বন্ডের ইলেকট্রন দুটোই, তো এই পাই বন্ডের ইলেকট্রন দুটো দিয়েই ও বন্ড বানাবে। তখন এইবারে আইদার এই কার্বনে, এই ধারের কার্বনে, বা এই মিডিল কার্বনে, এই ধারের কার্বনে হাইড্রোজেন ঢুকতে পারে বা এই কার্বনে হাইড্রোজেন ঢুকতে পারে। এইবারে কোনটা ঢুকবে? এইবারে কোনটা ঢুকবে? আমরা কার্বোকাটায়ন কার্বনায়ন এগুলো পড়েছি, ওদের স্টেবিলিটি অর্ডার পড়েছি, একদম বেসিক জায়গা কিন্তু, তাই না? তো এইখানে ভালো করে ভেবে দেখো, এই যে কার্বোকাটায়নটা তৈরি হয়েছে, এটা 1 আর দুটো কার্বনের সাথে লেগে আছে, তাহলে এটা 2 ডিগ্রি কার্বোকাটায়ন, আর এটা যেটা তৈরি হয়েছে সেটা জাস্ট একটা কার্বনের সাথেই লেগে আছে, তাহলে এটা 1 ডিগ্রি কার্বোকাটায়ন। এবার বলো স্যার কোনটা তৈরি হবে? এবার বলো কোনটা তৈরি হবে? অবশ্যই স্যার 2 ডিগ্রি কার্বোকাটায়ন ইজ মোর স্টেবল, তাই স্যার 2 ডিগ্রি কার্বোকাটায়ন তৈরি হবে। এইটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট। প্রোটন ট্রান্সফার করার পরে এইটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট। বোঝা গেল? ক্লিয়ার? এই হচ্ছে প্রোটন ট্রান্সফারের গল্প। তো যেখানেই আমরা লোন পেয়ার, পাই বন্ড এগুলো দেখবো, আর দেখবো কোনো অ্যাসিড আছে যে প্রোটন ছাড়তে পারবে, যে H প্লাস ছাড়তে পারবে, তো সেখানে আমরা সবার আগে প্রোটন ট্রান্সফারটাকে করে ফেলবো। ক্লিয়ার? আমি কিন্তু মেকানিজম শেখাচ্ছি না, আমি 4টে প্যাটার্ন শেখাচ্ছি, যার মধ্যে একটা প্যাটার্ন অলরেডি হয়ে গেল। যেই 4টে প্যাটার্ন শেখার পরে মেকানিজম তোমার কাছে জল ভাত হয়ে যাবে। তুমি বিশ্বাস করো, এই 4টে প্যাটার্ন শেখার পরে তোমরা বইয়ের যে কোনো মেকানিজম খুলে নিজে করো একবার, যে কোনো মেকানিজম খুলে, তোমরা তাহলেই বুঝতে পারবে এই 4টে প্যাটার্নের গুরুত্বটা কোথায়। ঠিক আছে? বেশ, এবার নেক্সট প্যাটার্নে আমরা যাই। দেখো, ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে বন্ড ব্রেক করবে। তাহলে বন্ড ব্রেক করার জন্য কি দরকার? বন্ড ব্রেক করার জন্য যে দুটো অ্যাটমের মধ্যে বন্ড আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকা দরকার, তাই না? একজনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আর একজনের কম থাকা দরকার, না হলে কিন্তু বন্ড ব্রেক ইজিলি করবে না। তো এবার ধরো এ আর বি আছে, বি এর ইলেকট্রোনেগেটিভিটি ইজ গ্রেটার দ্যান এ ধরে নাও, তাহলে বি এর মাথায় পার্শিয়াল নেগেটিভ, এ এর মাথায় পার্শিয়াল পজিটিভ, কারণ এই বন্ডের ইলেকট্রনগুলো বি এর দিকে যাচ্ছে। বিকজ আমরা এটা অ্যাজিউম করে নিয়েছি যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তুমি এ এরও অ্যাজিউম করতে পারো, কোনো ব্যাপার না, একই ব্যাপার। তো এইবারে কি হবে, এই বন্ডটা যখন ব্রেক করবে তখন ইলেকট্রন দুটো কার কাছে যাবে? বি এর কাছে, কারণ বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। একদম। তাহলে এখানে কি ক্রিয়েট হবে? এখানে দেখো এ এর মাথায় একটা প্লাস চার্জ আর বি এর মাথায়
এই যে দুটো ইলেকট্রন এসে গেল, তো একটা মাইনাস চার্জ ক্রিয়েট হবে। এই হলো আমার ডিসোসিয়েশন, এই হলো আমার বন্ড ডিসোসিয়েশন, ঠিক আছে। হ্যাঁ, এবার হোমোলাইটিক ডিসোসিয়েশন হবে তখন সেটা ফ্রি র্যাডিক্যাল ক্রিয়েট হয়। আমি এখানে হেটেরোলাইটিক ডিসোসিয়েশনের কথাটাই মেনলি বলছি। এইবারে ভালো করে দেখো, এইখানে এই এক্সাম্পলটা নিয়ে নিই আমরা। তো এই এক্সাম্পলটায় এখানে ওই আগের মলিকিউলটাকেই আমরা নিয়েছি। তো এখানে ধরো আমার একটা H প্লাস আছে, এখানে ধরো একটা H প্লাস আছে। তাহলে এখানে কি হবে, সবার আগে স্যার প্রোটন ট্রান্সফার হবে। তাহলে প্রোটন ট্রান্সফার কি হবে, এই যে লোন পেয়ারটা H প্লাসটাকে নিয়ে, মানে এখানে ধরো HCl ছিল, Clটা বেরিয়ে গেল, ঠিক আছে। তো এইখানে কি হবে, এইখানে ও, এখানে একটা H আর একটা H, ও এর মাথায় একটা প্লাস চার্জ, এটা হবে স্যার, কোনো অসুবিধা নেই স্যার, হবে। এইবারে ভালো করে ভেবে দেখো, এই যে ও H এর মাথায়, ও এর সাথে তিনটে বন্ড, মাথায় প্লাস চার্জ, দিস ইজ নট এ স্টেবল সিনারিও, তাই না? এটা একটা স্টেবল সিনারিও নয়। ওই জন্য কি করবে, এই যে কার্বনের যে বন্ডটা আছে, কার্বন আর অক্সিজেনের যে বন্ডটা আছে, এই বন্ডটা ব্রেক করে অক্সিজেন ইলেকট্রন নিয়ে ওয়াটার মলিকিউলস হয়ে বেরিয়ে চলে যাবে, তাই না? কারণ ও যদি ওয়াটার মলিকিউলস হয়ে বেরিয়ে যায়, দ্যাট ইজ মোর স্টেবল সিনারিও, দ্যাট ইজ মোর স্টেবল সিনারিও। তো এইখান থেকে তারপরে কি হবে, এই যে তিনটে কার্বন মিথাইল গ্রুপ ছিল, আর এই কার্বনটার মাথায় একটা প্লাস চার্জ ডেভেলপ করবে, আর এখানে ওয়াটার মলিকিউল হিসাবে অক্সিজেন বেরিয়ে যাবে, অক্সিজেন আর হাইড্রোজেন গুলো ওয়াটার হিসাবে বেরিয়ে যাবে। তো এই দিস ইজ ডিসোসিয়েশন, দিস ইজ ডিসোসিয়েশন। তাহলে ডিসোসিয়েশন আমরা তখনই করব যখন ডিসোসিয়েশন করার পরে মলিকিউলগুলো স্টেবল হবে। ডিসোসিয়েশন তখনই করব যখন ডিসোসিয়েশন করার পরে মলিকিউলগুলো স্টেবল হবে। এবার ভেবে দেখো, এটা কি, এটা তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্যার, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ হাইলি স্টেবল, তাহলে এটাও স্টেবল, এটাও স্টেবল, এটা অতটাও স্টেবল নয়, তাই এই প্রসেসটা হবে, না হলে হতো না। কোনো একটা রিয়াকশন তখনই হবে, কোনো একটা স্টেপ তখনই হবে যখন সে প্রোডাক্টটা স্টেবল হবে রিয়াক্ট্যান্টের থেকে, তবেই সে হতে চাইবে, না হলে কিন্তু সে হতে চাইবে না, না হলে তাকে হিট দিয়ে করাতে হবে, যেটা এন্ডোথার্মিক কেস, যেটা নন ফেভারেবল কেস ইন টার্মস অফ থার্মোডাইনামিক্স। ওকে, আচ্ছা, যাই হোক, তো সেসব আলাদা বিষয়। এইবারে ধরো এইটা আছে, CH3Br আছে। তো CH3Br এ কি, ব্রোমিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এইখানে এই ব্রোমিনটা CH3 থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারে। তাহলে CH3 থেকে যদি ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এখানে CH3 কার্বনের মাথায় একটা প্লাস চার্জ, আর ব্রোমিনের মাথায় একটা মাইনাস চার্জ ডেভেলপ করার কথা। কিন্তু এই যে আমি বললাম যে প্রোডাক্ট যদি স্টেবল না হয় তাহলে রিয়াকশনটা হবে না। এইবার ভেবে দেখো, CH3 মিথাইল কার্বোক্যাটায়ন কি আদৌ স্টেবল? মিথাইল কার্বোক্যাটায়ন কি আদৌ স্টেবল? হ্যাঁ, কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি হলে, কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি হলে এরা স্টেবল, কিন্তু মিথাইল কার্বোক্যাটায়ন বা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এরা কিন্তু স্টেবল নয়। তো এইটা কিন্তু এখানে এইভাবে হবে না। তাহলে স্যার এটা এখানে কিভাবে হবে? তো এইটা এখানে কিন্তু ইন প্রেজেন্স অফ সানলাইট এটা ফ্রি র্যাডিক্যালে ব্রেক করতে পারে, যেটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, সেটা এই ভিডিও টপিক নয়। তো এইখানে কিন্তু এই হেটেরোলাইটিক ডিসোসিয়েশনটা এই মলিকিউলটার জন্য পসিবল নয়। কেন? বিকজ দ্য প্রোডাক্ট আর নট স্টেবল। ওকে, তো প্রোডাক্ট যেখানে স্টেবল হবে সেখানেই ডিসোসিয়েশন হবে। ডিসোসিয়েশন করার পর যদি আমি স্টেবল হই তবেই আমি ডিসোসিয়েট করব, না হলে কিন্তু করব না। ওকে, তো তোমরা দুটো প্যাটার্ন চট করে শিখে নিলে, একটা প্রোটন ট্রান্সফার, একটা ডিসোসিয়েশন। এবার দেখো থার্ড প্যাটার্ন হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক। তো এটার আগে জানতে হবে যে নিউক্লিওফাইলটা কি জিনিস, এটা আশা করি তোমরা সবাই জানো, আমি তাও একবার বলে দিচ্ছি। নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস লাভিং, নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, তার মানে পজিটিভ লাভিং। তো পজিটিভ লাভিং কে হবে স্যার? নেগেটিভ হবে, একদম। পজিটিভ লাভিং কে হবে? নেগেটিভ হবে। তার মানে যার মাথায় নেগেটিভ চার্জ থাকবে, যার মাথায় নেগেটিভ চার্জ থাকবে অথবা যার লোন পেয়ার থাকবে, সেই হবে আমার নিউক্লিওফাইল। যার মাথায় নেগেটিভ চার্জ থাকবে বা যার মাথায় লোন পেয়ার থাকবে, দ্যাট উইল বি মাই নিউক্লিওফাইল। তো এইখানে ধরো বি মাইনাস লোন মানে ইলেকট্রন আছে, তাই নেগেটিভ চার্জ আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, তো এটা আমার নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করবে? অবশ্যই কোনো পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করবে? নিউক্লিওফাইলটা পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, খুব ইম্পর্টেন্ট। নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করবে? নিউক্লিওফাইলটা স্যার পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে, বিকজ একটা নেগেটিভ সেন্টার একটা পজিটিভ সেন্টারকেই চুজ করবে না অ্যাটাক করার জন্য। ওকে, তাহলে এখানে কি তৈরি হবে? তখন এখানে এ এর সাথে বি এর বন্ড তৈরি হবে। এই দুটো ইলেকট্রন অ্যাকচুয়ালি কিন্তু বি এর দুটো ইলেকট্রন। ওকে, এই বন্ডের দুটো ইলেকট্রন কিন্তু বি এরই দুটো ইলেকট্রন, যেটা বি দিয়েছে।
তো এর নেগেটিভ এর পজিটিভ নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, বন্ড হচ্ছে, দিস ইজ স্টেবল ফর্ম। ওকে, এইবারে ধরো এটার একটা সিনারিও দেখে নিই। এটার যখন আমরা একটা সিনারিও দেখছি, ধরো এটা আছে, এখানে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে আমি একটা ক্লোরিন মাইনাস নিউক্লিওফাইল নিয়ে নিয়েছি। আমার কোথাও না কোথাও ক্লোরিন মাইনাস নিউক্লিওফাইল মিডিয়ামে আছে, আমি পেয়ে গেছি, আমি নিয়ে নিয়েছি, ফাইন। এইবারে কি হবে, তাহলে এইটা নিউক্লিওফাইল, এটা একটা পজিটিভ সেন্টার, তাহলে এই নেগেটিভটা এই পজিটিভ সেন্টারে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করে বন্ড ক্রিয়েট করবে। তাহলে এখানে কিরকম দেখতে হবে, এইখানে একটা সিএল জুড়ে যাবে, আর এখানে সিএল এর একটা লোন পেয়ার দিয়েই তো অ্যাটাকটা হলো, তাই একটা লোন পেয়ার কমে যাবে। ক্লিয়ার? তো দিস ইজ কল্ড নিউক্লিওফিলিক অ্যাটাক। তার মানে কোনো একটা যদি পজিটিভ সেন্টার থাকে, সেখানে কোনো একটা নিউক্লিওফাইল যে নেগেটিভলি চার্জড বা তার মাথায় লোন পেয়ারস আছে, সেই নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করতে পারবে। ওকে, তো এখানে নেগেটিভ চার্জ দেখেছি, এবার একটা লোন পেয়ারের কেস দেখি, দেখো ভালো করে। এইখানে এটা আছে আমার সিএন মাইনাস, তো এই যে কার্বনের যে লোন পেয়ারটা আছে, ইট ক্যান অ্যাটাক টু এনি পজিটিভ সেন্টার। তো এইবারে এইখানে ধরো আমার এই মলিকিউলটা আছে, স্যার এখানে তো আমি পজিটিভ সেন্টার খুঁজে পাচ্ছি না, সত্যি কি তাই কি? একদমই কি পাচ্ছ না? ভালো করে দেখো তো, এইখানে কার্বনের সাথে কে অ্যাটাচড আছে? অক্সিজেন। তাহলে কার্বনের সাথে যখন অক্সিজেন অ্যাটাচড আছে, তো এইখানে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, ইয়েস অর নো? অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন। তাহলে অক্সিজেনের মাথায় পার্শিয়াল নেগেটিভ, কার্বনের মাথায় পার্শিয়াল পজিটিভ, তাই না? তাহলে এইবার এই পার্শিয়াল নেগেটিভ পজিটিভ, তাহলে এখন আমার পজিটিভ সেন্টারটাকে, সবসময় পজিটিভটা যে চোখের সামনে দেখা যাবে এরকম কিন্তু নয়, আমাদেরকে একটু দেখে নিতে হবে। ওকে, তো এখন পজিটিভটাকে, এই কার্বনটা পজিটিভ, এই দুটো কার্বনও পজিটিভ নয়, অক্সিজেনটাও পজিটিভ নয়, তো একটাই অপশন অ্যাভেলেবেল আছে, এই কার্বনটা পজিটিভ। তো এই যে কার্বনের লোন পেয়ারটা গিয়ে এখন এখানে অ্যাটাক করছে, এইবারে ভালো করে ভেবে দেখো, কার্বনের লোন পেয়ারটা গিয়ে যখন এখানে অ্যাটাক করবে, তখন একটা কার্বন 4টের বেশি বন্ড করতে পারে না, 4টে বন্ডটা কার্বনের জন্য প্রেফারেবল সিনারিও। তো কার্বন অলরেডি 4টে, এই কার্বনটা অলরেডি 4টে বন্ড করে বসে আছে, প্লাস একটা এক্সট্রা বন্ড হতে চাইছে। তাহলে এক্সট্রা বন্ড যদি একটা হতে চায়, তাহলে এক্সিস্টিং কোনো একটা বন্ডকে ভাঙতে হবে। তাহলে এক্সিস্টিং কোন বন্ডটা ভাঙবে? পাই বন্ড ভাঙবে। এক্সিস্টিং কোন বন্ডটা ভাঙবে? পাই বন্ড ভাঙবে। তাহলে এবার ভেবে দেখো, এই বন্ডটা তো সিগমা, এই বন্ডটাও সিগমা, এটা একটা সিগমা একটা পাই, তাহলে পাই বন্ডটা ভাঙবে। তাহলে পাই বন্ডটা ভেঙে অক্সিজেনের মাথায় ইলেকট্রন চলে যাবে। তাহলে এই সিনারিওটা এখন কিরকম দেখতে লাগবে? এখানে কার্বন আর অক্সিজেনের একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, যেখানে ডাবল বন্ড ছিল ওখানে আর ডাবল বন্ড থাকবে না। এইখানে বন্ড, এইখানে বন্ড, আর এখানে একটা CN, C ট্রিপল বন্ড N সায়ানাইড আয়ন জুড়ে যাবে। ওকে, আর এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকবে, এরপরে ধরো মিডিয়ামে কোনো প্রোটন বা কিছু থাকলে সে অক্সিজেন প্রোটনটাকে নিয়ে নেবে, ব্যাস এটা অ্যালকোহল হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তো নিউক্লিওফিলিক অ্যাটাক, নিউক্লিওফিলিক অ্যাটাকটা ভালো করে বোঝো। যেখানে নিউক্লিওফাইল আসবে, নিউক্লিওফাইল কে হতে পারে? আইদার পজিটিভ, নেগেটিভ চার্জ আলা স্পিসিস বা লোন পেয়ার স্পিসিস। তো এ কোথায় অ্যাটাক করবে? এ কোনো না কোনো পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। এবার সেই সেন্টারটা আগে থেকে পজিটিভ হয়ে বসে থাকতে পারে, একদম পারে। আবার সেই সেন্টারটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে, যেটা এটা করেছে। এই সেন্টারটা কিন্তু পজিটিভ হয়ে বসে নেই, যেমন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পজিটিভ হয়ে বসেছিল, ভালো কথা, ও গিয়ে অ্যাটাক করলো, প্রোডাক্ট বানালো। কিন্তু এই সেন্টারটা কিন্তু পজিটিভ হয়ে বসে নেই, এই সেন্টারটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। তো পজিটিভ এনভায়রনমেন্টেও নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনের মাথায় পাই বন্ড ব্রেক করে ইলেকট্রনটা চলে যাবে। ক্লিয়ার? তো আমরা 3টে প্যাটার্ন খুব ভালোভাবে শিখে গেলাম, প্রোটন ট্রান্সফার, ডিসোসিয়েশন আর নিউক্লিওফিলিক অ্যাটাক। তো তোমরা বুঝতেই পারছো, ভালো করে ভেবে দেখো, তোমরা SN1 রিঅ্যাকশন করেছো, তোমরা SN1 রিঅ্যাকশনে তোমরা কি করেছো? ফার্স্ট স্টেপে SN1 রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপে তোমরা ডিসোসিয়েশন করেছো, তাই না? SN1 রিঅ্যাকশনের সেকেন্ড স্টেপে তোমরা নিউক্লিওফিলিক অ্যাটাক করেছো। শুধু SN1 নিয়ে নয়, যে কোনো মেকানিজম দিয়ে এটা বলা যায়। ভিডিওটাকে বেশি লেন্দি করব না, ওই জন্য আমি এখন ওইগুলো এক্সপ্লেন করছি না যে এইটা, এই 4টে প্যাটার্ন দিয়ে কিভাবে কিভাবে রিঅ্যাকশনগুলোকে এক্সপ্লেন করা যায়, জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে? তো তোমরা বইতে যখন পড়বে, তোমরা যখন বাড়িতে এর ভিডিওটা দেখার পরে নিজেরা রিঅ্যাকশন মেকানিজম ধরে ধরে করো, তোমরা দেখবে এই 4টে প্যাটার্নের মধ্যে পড়তে বাধ্য। তখনই বুঝতে পারবে ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, বন্ধুদেরকে অবশ্যই জানিও, যাতে তারা উপকৃত হতে পারে। নেক্সট, লাস্ট প্যাটার্ন আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট। লাস্ট প্যাটার্ন আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট। এইবারে এই রিঅ্যারেঞ্জমেন্টের বিষয়টা কি রকম? ধরো তোমাকে একটা রিঅ্যাকশন এটা দিয়েছি, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে HCl আছে, রিঅ্যাকশন দিয়েছি। এবার HCl এর, এখানে HCl মানে এখানে HCl, এই HCl। তো এইবারে এখানে দুটো প্রোডাক্ট পসিবল। কি কি প্রোডাক্ট পসিবল? একটা হচ্ছে
একটা এই প্রোডাক্ট পসিবল, যেখানে এই ক্লোরিনটা এই কার্বনে চলে গেল, এইখানে সিএলটা চলে গেল। এটা কি করে হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে সিএলটা চলে গেল। আর একটা প্রোডাক্ট পসিবল যে এইখানে সিএলটা এইখানে চলে গেল। এই দুটো প্রোডাক্ট পসিবল। ওকে, সিএলটা একটা ওইখানে চলে গেল, আর একটা হচ্ছে সিএলটা এই কার্বনে চলে গেল। এবারে এইটা অ্যাকচুয়ালি 40% ইল্ড হয়, এইটার অ্যাকচুয়ালি 60% ইল্ড হয়। কেন 40%, কেন 60% আমি আসছি, ভালো করে বুঝবে, রিঅ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইটা আছে, এইটা আছে, আমি কি দিয়েছি HCl। তো HCl মানে তোমরা বুঝতেই পারছো এটা পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল নেগেটিভ, কার্বনের মাথায় লোন পেয়ার মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো এখানে কি হবে, এখানে পাই বন্ডটা গিয়ে প্রোটন ট্রান্সফার, ওই যে স্টেপ 1 প্যাটার্ন 1 প্রোটন ট্রান্সফার। তাহলে এখানে প্রোটন ট্রান্সফার করার পরে এখানে কি হলো, এখানে ভালো করে ভেবে দেখো, এই আমার কার্বোক্যাটায়ন এলো। এবারে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটাকে আমি আর লিখছি না, কারণ দ্যাট ইজ নট স্টেবল, দ্যাট উইল নট বি ফর্মড। তো এইখানে এইটা এলো, আর মিডিয়ামে তো আমার Cl মাইনাস প্লাস Cl মাইনাস আছে, ভালো কথা। এইবারে ভালো করে দেখো, এখান থেকে দুটো সিনারিও অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে Cl মাইনাস ডাইরেক্ট নিউক্লিওফিলিক অ্যাটাক, সেকেন্ড প্যাটার্ন। থার্ড প্যাটার্ন ডাইরেক্ট নিউক্লিওফিলিক অ্যাটাক, এই কার্বনে অ্যাটাক করলো, তাহলে আমার এই প্রোডাক্টটা ক্রিয়েট হলো, ভালো কথা। এইখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয়নি, তো এই প্রোডাক্টটা আমার হয়েছিল 40%। ওকে, এই প্রোডাক্টটা আমার হয়েছিল 40%। আর একটা সিনারিও কি হতে পারে, আর একটা সিনারিও হতে পারে, ভালো করে ভেবে দেখো। এই যে এইটা আছে, এই মলিকিউলটার এইখানে কার্বোক্যাটায়ন আছে। আচ্ছা, আমি এবার হাইড্রোজেনটা দিয়ে একটু আঁকছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, এটাকেই আমি আঁকলাম একবার, আর কিছুই না। তো এইবারে যদি ভালো করে ভেবে দেখো, এই যে হাইড্রোজেনের যে কার্বনের সাথে ইলেকট্রনের বন্ডটা, এই হাইড্রোজেনটা যদি একেবারে এই কার্বনে বন্ড বানিয়ে নেয়, এই হাইড্রোজেনটা যদি পাশের কার্বনের সাথে বন্ড কোনোভাবে বানিয়ে নিতে পারে, তাহলে সিনারিওটা কিরকম হচ্ছে ভালো করে ভেবে দেখো তো। যদি কোনোভাবে বন্ড বানিয়ে নিতে পারে, তাহলে এইখানে দুটো হাইড্রোজেন হয়ে যাচ্ছে, এই ইলেকট্রনটা এখানে চলে আসছে, এবং প্লাস চার্জটা এইখানে শিফট করে যাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস স্যার। এইবারে ভালো করে ভেবে দেখো তো, এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি? স্যার তাহলে তো এই কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একদম। আর এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি ছিল আমার। তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই যে স্টেপটা হলো, এই স্টেপটাকে কি বলে? এই স্টেপটাকে বলে রিঅ্যারেঞ্জমেন্ট। এই স্টেপটাকে বলে রিঅ্যারেঞ্জমেন্ট, যে প্যাটার্নটা আমরা পড়ছি এখন। তার মানে এখানে কি রিঅ্যারেঞ্জ হলো? এখানে একটা হাইড্রোজেন রিঅ্যারেঞ্জ হলো। এরকম ভাবে মিথাইল গ্রুপও অনেক রিঅ্যাকশনে রিঅ্যারেঞ্জ, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টে মিথাইল গ্রুপ রিঅ্যারেঞ্জ হয়। তোমরা জাস্ট খুলে দেখবে, সেম কনসেপ্ট, সেম লজিক, তোমরা একদম বুঝে যাবে। তো এইবারে যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে তো তোমরা নিজেরাই পারবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলে মিডিয়ামে তো Cl মাইনাস আছে, তো এই নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করবে, তাহলে এইখানে ক্লোরিন ঢুকে যাবে। তার মানে এই যে প্রোডাক্টটা যেটা লিখেছিলাম, সেই 60% যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা ফর্ম হচ্ছে। তো এই প্রোডাক্টটা কেন মেজর হচ্ছে? বিকজ ইট ফর্ম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই প্রোডাক্টটা 40% হচ্ছে কারণ এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্য। তো এই যে চারটে প্যাটার্ন আমরা দেখলাম, এই চারটে প্যাটার্ন যদি আমরা ভালো করে মেমোরাইজ করে নিতে পারি না, আমি তোমাদেরকে বলছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তোমরা অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমে মাস্টারি করে ফেলবে। জাস্ট চারটে প্যাটার্ন: প্রোটন ট্রান্সফার, ডিসোসিয়েশন, নিউক্লিওফিলিক অ্যাটাক, রিঅ্যারেঞ্জমেন্ট। এই চারটে প্যাটার্ন ভালো করে আবার দরকার হয় ভিডিওটা, যারা শেষ অবধি দেখলে আবার দরকার হয় ভিডিওটা প্রথম থেকে দেখে নাও, খাতায় লিখে করে নাও, জাস্ট মেমোরাইজ করে নাও। তারপরে তোমাদের বই খুলে বা ইন্টারনেট খুলে বা যেখান থেকে যে কোনো রিঅ্যাকশন মেকানিজম নিয়ে বসো, দেখো এই চারটে প্যাটার্নের মধ্যে পড়ে কিনা, তারপরে আমাকে কমেন্টে জানাও তোমরা রেজাল্ট কি পাচ্ছ। ক্লিয়ার? আর অবশ্যই এর পরবর্তীকালে আর কি কি টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাইছো, বা কোন টপিকটা একটু বলে দিলে তোমাদের জন্য ভালো হয়, সেটা কমেন্টে জানাও। আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। তোমাদের অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রির দায়িত্ব আমার। ঠিক আছে? কেমিক্স দাদার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কারণ এই জিনিসগুলো যতটা ছড়াবে ততই সবাই উপকার পাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো অবশ্যই করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নিজেরা, যেটা আমি বললাম, রিঅ্যাকশন মেকানিজমগুলো কিন্তু নিজেরা বাড়িতে ভালো করে করতে থাকো, দেখবে এই চারটে প্যাটার্নের মধ্যেই সব পড়ে গেছে। তখন বুঝতে পারবে সৌভিক স্যার কি বলেছিল, কি দিয়েছিল, তোমরা এই জিনিসটার ভ্যালু বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই রাখছি।
এই অবধি টাটা, চলো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।